আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কিংবা ব্যান্ড তত্ত্ব। তো আমরা জানি, আমরা প্রকৃতিতে যে সকল পদার্থসমূহ দেখি, এই সকল পদার্থগুলোকে তিনটা ভাগে সাধারণত ভাগ করা হয়: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। তো এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কিংবা এই প্রত্যেকটা যে তাদের ব্যান্ডগুলার যে অবস্থান, এইটাকে আমরা যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কিংবা ব্যান্ড তত্ত্ব। ভিউয়ার্স, আমরা একটা জিনিস কম বেশি সকলেই জানি যে প্রত্যেকটা পদার্থের ইলেকট্রন সমূহ তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘূর্ণায়মান থাকে। তো এই পরমাণু হিসেবে আমি যদি এখানে সোডিয়ামের কথা চিন্তা করি, এই যে সোডিয়ামের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তো এইখানে সোডিয়ামের আমরা জানি মোট 11টা ইলেকট্রন। 11টা ইলেকট্রনের মধ্যে দ্বিতীয় স্তরে 8টা এবং তৃতীয় স্তরে 1টা। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা এবং তৃতীয় অর্থাৎ শেষ স্তরে থাকে হচ্ছে 1টা ইলেকট্রন। এখানে আমাদের অনেকের মনে হয়তো বা প্রশ্ন থাকে কিংবা অনেকের জানা থাকতে পারে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই যে তিনটা এখানে শক্তি স্তর আছে, এই তিনটা স্তরের শক্তি কি আসলে সমান? উত্তরটা হচ্ছে না। কারণ আমরা কি জানি, বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণু মডেল ছিল, সেই পরমাণু মডেল অনুযায়ী আমরা জানি যে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন সুইচ করে কিংবা যায়, এই সুইচ করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি সে সঞ্চয় করে কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়ে দেন সে সুইচ করে পরবর্তী শক্তি স্তরে। তাহলে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যখনই ইলেকট্রন যাচ্ছে, অবশ্যই প্রথম শক্তি স্তর থেকে এনার্জি নিয়ে কিংবা অতিরিক্ত কিছু এনার্জি সঞ্চয় করে সে প্রথম থেকে দ্বিতীয় স্তরে যাচ্ছে। আবার এটা বলা যায় যে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যখন যাচ্ছে, অবশ্যই এই তৃতীয় শক্তি স্তরে এক্সট্রা কিংবা অতিরিক্ত কিছু এনার্জি যোগ হচ্ছে, তারপরে এই দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে। তাহলে নিলস বোরের যে পরমাণু মডেল আছে, এই পরমাণু মডেল থেকে আমরা খুব সহজে এটা বলতে পারি যে প্রথম শক্তি স্তরের থেকে দ্বিতীয় শক্তি স্তরের যে এনার্জি কিংবা শক্তি অবশ্যই বেশি এবং দ্বিতীয় থেকে তৃতীয় শক্তি স্তরে এনার্জি অবশ্যই বেশি থাকে। এবার আমরা দেখব যে এই যে পরমাণু, এইখানে যে পরমাণু আছে, এই পরমাণু যে এনার্জি ব্যান্ডটা, আমি সাপোজ ধরে নেই এইখানে আমার যে শক্তি স্তর, সেই শক্তির পরিমাণটা এইখানে শক্তি, আর এখানে আমার কি পরিমাণ ইলেকট্রন অবস্থান করছে প্রত্যেকটা শক্তি স্তরে, সেই জিনিসটা এখানে দেখানো হবে। তাহলে প্রথম যে শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে আসলে একটা অ্যাটমে আমরা দেখছি যে এই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। প্রথম স্তরে সোডিয়ামে প্রথম স্তরে কয়টা? 2টা ইলেকট্রন বিদ্যমান। এইভাবে আমি যদি এক খণ্ড এক টুকরা সোডিয়াম নেই, অসংখ্য সোডিয়ামের পরমাণু থাকবে। তো প্রত্যেকটা সোডিয়াম পরমাণু এই যে প্রথম কক্ষপথের যে ইলেকট্রন সমূহ, এটা কি স্ট্রেট লাইন বরাবর হবে? এইখানে একটা, এইখানে, এইখানে, এইভাবে কি আসলে হবে? না, বিষয়টা আসলে তেমন হবে না। কারণ হচ্ছে যে প্রকৃতিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সোডিয়াম পেয়ে থাকি। তো এই যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম এক এক জায়গায় এক এক রকম সোডিয়াম আমরা পাচ্ছি, এই প্রথম শক্তি স্তরের যে ইলেকট্রন সমূহ আছে, এই ইলেকট্রন সমূহের কিংবা প্রথম যে শক্তি স্তর, এই শক্তি স্তরের যে শক্তিটা আছে, এই পরমাণুর জন্য যেটা পাবো অন্যান্য পরমাণুর জন্য সামান্য পরিমাণ কম বেশি হতে পারে। সেজন্য বিষয়টা কোনোটা এইখানে পাবো, আমি যদি প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে ধরি, ইয়নের ক্ষেত্রে, তাহলে কোনোটা হয়তো এখানে পাবো, কোনোটা এখানে, কোনোটা এখানে, কোনোটা আবার এখানে, এইভাবে আর কি এইভাবে পাওয়া যাবে। এইভাবে ইলেকট্রনগুলা কিংবা শক্তিগুলো আমি এইভাবে পেতে থাকবো।
এই কারণে শক্তি স্তরটাকে আমরা এইরকম একটা প্যাটার্ন আকারে দেব। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমরা বলছি হচ্ছে এনার্জি ব্যান্ড, কিংবা এই যে একটা ব্যান্ড আকারে একটা ফিতার মতো যে জিনিসটা আমরা পাচ্ছি এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যান্ড। তাহলে প্রথম ব্যান্ড এইটা, দ্বিতীয় ব্যান্ড যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় ব্যান্ড এইটা এবং তৃতীয় ব্যান্ডটা এইটা। তাহলে এটা E3, এটা E2, কিংবা এটাকে আমরা ইভিও বলতে পারি। ইভি বলতে এখানে ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ শেষের যে ব্যান্ডটা থাকে, যে কোনো পরমাণুর সর্বশেষ যে ব্যান্ডটা, সেই ব্যান্ডে যে ইলেকট্রন সমূহ অবস্থান করে তাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন কিংবা যোজন ইলেকট্রন বলি, আর এই ব্যান্ডটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডে শক্তি এইখানে, যেহেতু প্রথম শক্তি স্তরের শক্তি কম ওই কারণে এটা কাছাকাছি, দ্বিতীয়টা শক্তি অবশ্যই বেশি, আগে আমরা যেটা দেখলাম এই কারণে একটু দূরে, এবং তৃতীয়টা তার চাইতে বেশি, সবচেয়ে বেশি শক্তি নিয়ে অবস্থান করছে, সেই কারণে এইটা এইখানে শক্তির যে গ্রাফটা আঁকা হয়েছে, এইখানে তার শক্তি দেখানো হয়েছে, এখানে তার শক্তি সবচেয়ে বেশি। একটা জিনিস খেয়াল করতে হবে যে এই অঞ্চল, এই অঞ্চল কিংবা এই অঞ্চল, এই অঞ্চলগুলোতে কোনো ইলেকট্রন কিংবা কোনো শক্তি দেখানো হয়নি। আচ্ছা, এটা মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এইখানে কেন আমি যে শক্তিটা কিংবা E1, E2, E3 এইরকম কোন একটা স্তর আমি দেখলাম না। এখানে মূল কারণটা হচ্ছে যে এই অঞ্চলটাকে বলে EG, অর্থাৎ এনার্জি গ্যাপ। এই এনার্জি গ্যাপটা একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের শক্তির যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলে হচ্ছে শক্তির ব্যবধান কিংবা এনার্জি গ্যাপ, কিংবা এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ কিংবা নিষিদ্ধ এলাকা। এটাকে ভালোভাবে আমরা বাংলায় বলতে পারি নিষিদ্ধ শক্তি স্তর কিংবা নিষিদ্ধ শক্তি ব্যবধান, আর কি যেটা গ্যাপ বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যবধান। তাহলে অবশ্যই আমি এই অঞ্চল, এই অঞ্চল কিংবা এই অঞ্চল, এই সমস্ত অঞ্চলে কোনো ধরনের শক্তি আমি রাখতে পারি না, এই শক্তির কোনো মান এই অঞ্চলে থাকতে পারে না, যেই কারণে এটাকে কি বলছে ফরবিডেন এনার্জি গ্যাপ কিংবা নিষিদ্ধ শক্তি ব্যবধান। এইবারে আমরা একটা ভিন্ন শক্তি স্তর নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সেইটা যে শক্তির যে স্তর, এই শক্তি স্তরটার নাম কি কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডটা আসলে কি জিনিস? কন্ডাকশন শব্দের অর্থ আমরা জানি পরিবহন। তো পরিবহন জিনিসটা আমরা একটা বিষয়, একটা টপিকের সঙ্গে পরিচিত অনেকেই, সেটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন জিনিসটা কি আসলে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিদ্যুৎ পরিবহনের জন্য এটা খুবই প্রয়োজনীয়। জিনিসটা কি আমরা জানি যে আমরা কি বলি যে কপার হচ্ছে খুব ভালো একটা পরিবাহী পদার্থ, কিন্তু এই কপারটা আমরা যে বলে থাকি, আসলে কেন কপার কেন আসলে এত ভালো পরিবাহী? এইটা একটা কপারের পরিবাহী। তো এই কপারের পরিবাহী তো কেন এই পরিবাহীটা আসলে কেন এত বেশি, এর পরিবাহীটা এত বেশি কেন? এর কারণটা হচ্ছে এই কপারের পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি। তাহলে মুক্ত ইলেকট্রন জিনিসটা আসলে শব্দটা থেকে অনেকটা বুঝতে পারছি যে যা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, বিষয়টা অনেকটা এমন। আমরা এই সোডিয়াম পরমাণুর দিকে একটু খেয়াল করি, এইখানে কি দেখা যাচ্ছে যে এর যত সমূহ প্রত্যেকটা কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, এই সোডিয়ামের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘূর্ণায়মান আছে, এবং প্রত্যেকে কিন্তু এই নিউক্লিয়াসের সঙ্গে আকৃষ্ট, নিউক্লিয়াসের সঙ্গে একটা শক্তি নিয়ে জড়িত আছে। তাহলে এই যে নিউক্লিয়াসের সঙ্গে আছে, তাহলে কি আমরা এটাকে মুক্ত বলতে পারবো? কখনোই না, আমরা এটাকে মুক্ত ইলেকট্রন বলতে পারবো না। এই পরমাণুর সঙ্গে সে কি যুক্ত অবস্থায় আছে, কখনো মুক্ত না। এখন এই ইলেকট্রনকে তাহলে আমি কিভাবে মুক্ত করব? এই ইলেকট্রনকে মুক্ত করার জন্য আমরা জানি কপারের মোট কয়টা ইলেকট্রন? 29টা ইলেকট্রন, এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তাহলে এই যে একটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রনকে আমি যদি ফিজিক্যাল কোনো একটা প্রেসার কিংবা কোনো একটা শক্তির মাধ্যমে
প্রেসার ক্রিয়েট করে তাকে যদি কোনোভাবে মুক্ত করতে পারি, অনর্গল সোডিয়ামের মতো, এই একটা ইলেকট্রনকে যদি বাহ্যিক কোনো শক্তি দ্বারা আমি সেটাকে বাইরে নিয়ে যেতে পারি, তাহলে সেইটাই হবে মুক্ত ইলেকট্রন। ঠিক কপারের সর্বশেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রনকে সেটা তাপ হোক, উত্তপ্ত করে হোক, কিংবা তার উপর কোনোভাবে লাইটের মাধ্যমে হোক, আলোর মাধ্যমে, যে কোনোভাবেই হোক, আমরা যদি সেই ইলেকট্রনটাকে এখান থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি, এখান থেকে বিচ্ছিন্ন সে এই যে ইলেকট্রনটা তার পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে না, সেই অবস্থায় যদি আমরা নিয়ে যেতে পারি, সেই ইলেকট্রনটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত ইলেকট্রন। এইরকম একটা কপারের যে খণ্ড থাকে, এইরকম একটা কপারের খণ্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকে, এবং এই মুক্ত ইলেকট্রনগুলাই মূলত পরিবহনে, কারেন্টের যে বিদ্যুৎ পরিবহন ঘটে, এই বিদ্যুৎ পরিবহনে এই মুক্ত ইলেকট্রনগুলাই অংশ নেয়, এবং এই মুক্ত ইলেকট্রনগুলাই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। নট যে ওর সঙ্গে পরমাণুর সঙ্গে যে ইলেকট্রনগুলো যুক্ত থাকে, এইগুলা কিন্তু বিদ্যুৎ পরিবহনের অংশ নেয় না। তো তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলা যেই ব্যান্ডে অবস্থান করে, সেই ব্যান্ডটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। অর্থাৎ বিদ্যুৎ পরিবহনে যেই ব্যান্ডটা, যেই ইলেকট্রনগুলা ব্যবহৃত হয় কিংবা যে অংশ নেয়, সেই ইলেকট্রনগুলাকে বলবো কন্ডাকশন ইলেকট্রন, এবং সেই কন্ডাকশন ইলেকট্রনগুলা যে ব্যান্ডে অবস্থান করবে, সেই ব্যান্ডকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এতটুকু আমরা নিশ্চিত হতে পারছি যে এই যে কপারের যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, সেইটাকে আমরা আরো অতিরিক্ত শক্তি দিয়ে যেহেতু ওটাকে মুক্ত করতে হচ্ছে, সেই জন্য আমরা অবশ্যই এইটা ধরে নিতে পারি যে কন্ডাকশন ব্যান্ডের যে শক্তি, সেইটা এই যে শেষ কক্ষপথের যে শক্তি কিংবা ভ্যালেন্স ব্যান্ডের যে শক্তি, তার চাইতে অবশ্যই বেশি। তাহলে কন্ডাকশন ব্যান্ড কিংবা যে পরিবহন ব্যান্ড যেটা থাকবে, সেইটার অবস্থান অবশ্যই কোথায়? ভ্যালেন্স ব্যান্ডের উপরে হবে। এখানে যে ভ্যালেন্স ব্যান্ড দেখানো আছে, এই ভ্যালেন্স ব্যান্ডের উপরে হবে। এইটাকে আমরা কি বলবো? ইসি, অর্থাৎ এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা শক্তি স্তরের প্রথম শক্তি স্তরের চাইতে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, দ্বিতীয় চেয়ে তারপরেরটা এইভাবে যেতে যেতে ভ্যালেন্স ব্যান্ডের শক্তি পূর্বের স্তরগুলোর চাইতে বেশি, এবং কন্ডাকশন ব্যান্ডের শক্তি সকল শক্তি স্তরের চেয়ে বেশি। এইটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারি। তো ভিউয়ার্স, আমরা এবার দেখব কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আছে সেইটা। এটা হচ্ছে ইসি, এইটা ইভি, এইটা ইসি, এইটা ইভি, এইটা ইসি, এইটা ইভি। ভিউয়ার্স, এখানে আমরা তিনটা এনার্জি ব্যান্ড অঙ্কন করেছি। এইখানে এই এনার্জি ব্যান্ডের আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা প্রথম দিকের যে ব্যান্ডগুলো আছে, এনার্জি ব্যান্ডগুলো আছে, সেগুলো আমরা অঙ্কন করিনি। শুধুমাত্র কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, প্রত্যেকটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড অঙ্কন করেছি, বাকি নিচেরগুলো আমি দেখানো হয়নি এখানে। তো এইখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এইখানে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড আছে, এই দুইটা অনেকটা বলতে গেলে ওভারল্যাপ অবস্থায় আছে, অর্থাৎ একটা অপরটার খুব কাছাকাছি কিংবা একটা অপরটার উপরে আছে। তো এই যে একটা অপরটার উপরে থাকা, এইটা আসলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে যে একটা থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন সমূহ আছে, সেই ইলেকট্রন সমূহ কন্ডাকশন ব্যান্ডে নিতে শক্তি কি আসলে কতটুকু লাগবে কিংবা লাগবে কিনা, এই একটা প্রশ্ন কাজ করতেছে। পক্ষান্তরে এই দিকে আরেকটা আমি চিত্র অঙ্কন করেছি। এইখানে দেখা যাচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের যে ইজি, অর্থাৎ এনার্জি গ্যাপ যেটা, সেইটা কিন্তু অনেক, সেইটা যে এনার্জি গ্যাপটা, এটা অনেক দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারতেছি কি, যে এইটা নিশ্চয় কি ইনসুলেটর কিংবা অপরিবাহী। কারণ কি? কারণ হচ্ছে এর এনার্জি গ্যাপ অনেক বেশি। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিতে যে এনার্জি প্রয়োজন, এটা অনেক অনেক এনার্জির প্রয়োজন। তো এই জন্য এইটা হচ্ছে ইনসুলেটর কিংবা অপরিবাহী পদার্থ। অপরিবাহী, এইটা হচ্ছে পরিবাহী পদার্থ।
অর্থাৎ পরিবাহী পদার্থে সামান্য পরিমাণ শক্তি কিংবা যে আমার ইভি একটা এই যে ইজির যে গ্যাপটা আছে এই গ্যাপটা মেকআপ করার জন্য অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে গিয়ে বিদ্যুতের পরিবহন শুরু করবে। আর মাঝের যে অবস্থাটা সেটা সকলেই জানি, সেইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয়বস্তু, অর্থাৎ অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী মূলত ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিটে ব্যবহার করা হয় এবং এই অর্ধপরিবাহীর মাধ্যমে আমরা ইলেকট্রনিক্সের টোটাল ডিভাইসগুলো তৈরি করে থাকি। তো এইখানে তাহলে এর এনার্জি গ্যাপটা কতটুকু? ইনসুলেটর এবং কন্ডাক্টরের একটা মাঝামাঝি ডিসটেন্স আছে। কন্ডাক্টরের যেমন একেবারে অল্প, সেটা এখানে একটু বেশি, এবং ইনসুলেটরের চাইতে ডিসটেন্সটা কিংবা এনার্জি গ্যাপটা একটু কম। তাহলে এইখানে একটা সেমিকন্ডাক্টরের যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটার পরিমাণ হচ্ছে অন অ্যাপ্রক্সিমেটলি, এটা প্রায় বলা যেতে পারে, এটা 1 ইভি। আর এইটা ইনসুলেটরের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা 15 ইভি, অ্যাপ্রক্সিমেট 15 ইভি। আচ্ছা, এইখানে ইভিটা কি এইটা জানা দরকার। ইভিটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে শক্তির একটা ক্ষুদ্রতম একক। শক্তির সবচেয়ে জনপ্রিয় একক আমরা জানি জুল হিসেবে ব্যবহার করি। শক্তির জুলের সঙ্গে ইলেকট্রন ভোল্টের যে সম্পর্কটা, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻⁹ জুল ইকুয়াল 1 ইভি। তাহলে কি দাঁড়াচ্ছে যে আসলে এটা কি খুব বৃহত্তম কোনো বড় কোনো একক না? এটা বিষয়টা আমরা এইভাবে করতে পারি যে 1.6 কে এত দ্বারা ভাগ করলে আমি 1 ইভি পাবো। অর্থাৎ 1 জুলের কোটি 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 ভাগে 1 ভাগ হচ্ছে এই 1 ইভি। অর্থাৎ এটা খুবই ক্ষুদ্রতম একটা একক। তাহলে এই হচ্ছে আমার পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এইখানে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তীতে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধু বান্ধব এবং পরিচিত জনের উপকারের স্বার্থে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।